হে বন্ধুরা, 2009 সালের কলম্বিয়ার সেটজন অঞ্চলের একটি কয়লা খনিতে বিজ্ঞানী এবং জীবাশ্মবিদেদের একটি দল মাটির গভীরে খনন কাজ চালাচ্ছিলেন। কারণ এই কয়লা খনিটি আসলে 6 কোটি বছরের পুরনো একটি রেইন ফরেস্ট থেকে তৈরি হয়েছিল, যে কারণে এই দলটি সেখানে প্রাচীন যুগের গাছপালা এবং প্রাণীদের অবশিষ্টাংশ খুঁজছিলেন। এই জায়গাটি পৃথিবীর আড়ালে লুকিয়ে থাকা এক রহস্যময় অতীতের অংশ, যা এই অঞ্চলের মাটি তার স্তরের নিচে লুকিয়ে রেখেছিল। খনন চলাকালীন বিশেষজ্ঞরা পাথরের গভীর থেকে একটি অদ্ভুত জিনিস খুঁজে পান। যখন সেটার ওপর থেকে মাটি সরানো হয়, তখন দেখা যায় এটি অন্য কিছু নয়, বরং একটি হাড়। কেউ বলল এটি কুমিরের হাড়, কেউ এটিকে কচ্ছপের হাড় বলতে লাগলো, আর কেউ এটিকে প্রাচীন গাছের কাণ্ড মনে করছিল। কিন্তু এই একটি হাড়ই পরবর্তীতে বিজ্ঞানীদের এমন এক জগতের ভ্রমণে নিয়ে যায়, যেখানে এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় সাপ বসবাস করত, টাইটানোবোয়া। এটি কোনো সাধারণ সাপ ছিল না, বরং আজকের গ্রিন অ্যানাকন্ডার চেয়ে 10 গুণ বেশি ভারী এবং একটি যাত্রীবাহী বাসের চেয়েও বেশি লম্বা ছিল। এটি এত ভারী সাপ ছিল যে যদি এটি মাটিতে হামাগুড়ি দেওয়া শুরু করত, তবে নিজের ওজনেই মারা যেত। একটি সাধারণ হাড় বিশেষজ্ঞদের অ্যামাজনের সেই ইতিহাসে পৌঁছে দিল, যার মানচিত্রই ছিল একদম আলাদা। টাইটানোবোয়ার এই বিশাল আকৃতির আসল কারণ কি ছিল, এটি কিভাবে শিকার করত, এবং শেষ পর্যন্ত এমন কি ঘটল যে অ্যামাজনের জঙ্গল থেকে এর রাজত্ব শেষ হয়ে গেল? অদ্ভুত দশের এই ভিডিওটিতে সেটাই জানবো। বন্ধুরা, টাইটানোবোয়ার আবিষ্কার কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না, বরং এই খোঁজ 1994 সালে শুরু হয়েছিল। একজন স্থানীয় ভূতাত্ত্বিক হেনরি গার্সিয়া সেরেজনের খনিতে একটি অদ্ভুত জিনিস দেখেছিলেন, যা কোনো গাছের ডালের অংশ বলে মনে হচ্ছিল। এই সময় কেউ এর প্রতি খুব একটা মনোযোগ দেয়নি এবং এটিকে একটি বিশেষ বাক্সে ভরে রেখে দেওয়া হয়েছিল। প্রায় 1 দশক পরে 2002 সালে আরেকজন ভূতাত্ত্বিক ফ্যাবিয়ানি হেরেরাও এখান থেকে ঠিক তেমনই একটি ফসিলস বা জীবাশ্ম খুঁজে পান। এই ভূতাত্ত্বিকদের আসল উদ্দেশ্য ছিল প্যালিওসিন ফ্লোরা বা উদ্ভিদ নিয়ে গবেষণা করা, যাতে এটা জানা যায় যে পৃথিবীর প্রথম টপিক্যাল রেইন ফরেস্ট বা ক্রান্তীয় বন কেমন দেখতে ছিল। এই গল্পের আসল মোড় আসে 2007 সালে, যখন ওই ফসিলসগুলোকে ফ্লোরিডা মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে পাঠানো হয়। সেখান থেকে জানা যায় যে এটি না কোনো গাছের ডাল, না এর গঠন কুমিরের মেরুদণ্ডের হাড়ের সাথে মেলে। কিন্তু যখন তারা এর গঠনকে আজকের অ্যানাকন্ডা বা পাইথনের হাড়ের সাথে তুলনা করলেন, তখন তাদের বিস্ময়ের সীমা রইল না। এই হাড়টি অ্যানাকন্ডার হাড়ের চেয়ে 3 গুণ বেশি বড় এবং মোটা ছিল। এই পর্যায়ে বিশেষজ্ঞরা এটিকে সঙ্গে সঙ্গে একটি সাপের হাড় হিসাবে শনাক্ত করলেন। আপনি নিজেই অনুমান করুন, ডান দিকে সেই হাড়টি রয়েছে যা কয়লার খনি থেকে পাওয়া গিয়েছিল, এবং বাম দিকে অ্যানাকন্ডার মেরুদণ্ডের হাড়। বিজ্ঞানের জগতে আকারের গুরুত্ব অনেক বেশি, আর টাইটানোবোয়া সব পুরনো রেকর্ড ভেঙে দিয়েছিল। বিজ্ঞানীরা এই মেরুদণ্ডের হাড়ের সাহায্যে সাপের দৈর্ঘ্যের অনুমান করার জন্য গাণিতিক মডেলের ম্যাথামেটিক্যাল মডেলসের সাহায্য নিলেন। তারা দেখলেন যে সাপেদের মধ্যে মেরুদণ্ডের হাড়ের আকার তাদের মোট দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক রাখে। অর্থাৎ সাপের মেরুদণ্ডের হাড়ের আকার বলে দিতে পারে যে সাপের মোট দৈর্ঘ্য কত হবে। এই হিসেব নিকেশের মাধ্যমে পাওয়া মেরুদণ্ডের হাড় থেকে সাপের যে আকার বের হলো তা ছিল 42 থেকে 50 ফুট, অর্থাৎ আজকের অ্যানাকন্ডার চেয়ে প্রায় 2 গুণ বেশি। টাইটানোবোয়া শুধুমাত্র লম্বাই ছিল না, বরং এর স্থূলতা বা মোটা ভাব ছিল একদম মোটা মানুষের কোমরের সমান। আর এর শরীর এত ভারী ছিল যে এটি একটি সেডান গাড়ির সমান ওজনের ছিল, প্রায় 1200 কেজি বা অ্যানাকন্ডার চেয়ে 10 গুণ বেশি ভারী। 1.2 টন ওজন আজকের যে কোনো স্থলজ সাপের জন্য অসম্ভব একটি ওজন। এই আবিষ্কার সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল, কারণ এটি আসলে ছিল সাপেদের রাজা, যাকে পরে টাইটানোবোয়া নাম দেওয়া হয়। আসল প্রশ্ন এটা ছিল না যে সে কতটা বড়, বরং অবাক করার বিষয় ছিল যে সে এত বড় কেন। আর সব থেকে বড় প্রশ্ন, আজকের সাপেরা এত বড় হয় না কেন? এর উত্তর লুকিয়ে আছে আবহাওয়ায়। হ্যাঁ, সাপ একটোথার্মিক অর্থাৎ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী।
মানুষ নিজের শরীর গরম রাখার জন্য ভেতর থেকে উষ্ণতা তৈরি করতে পারে, কিন্তু সাপ তাদের উষ্ণতার জন্য পরিবেশের তাপমাত্রার উপরই নির্ভর করে। জীববিজ্ঞানের একটি সাধারণ নিয়ম হলো পরিবেশ যত গরম হবে শীতল রক্তের প্রাণীদের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া ততটাই দ্রুত চলবে। দ্রুত মেটাবলিজমের মানে হলো বেশি শক্তি, বেশি খাবার হজম করতে পারা, দ্রুত বৃদ্ধি পাওয়া এবং বিশাল শরীরকে সহ্য করতে পারা। টাইটানোবোয়ার আবিষ্কার বিশেষজ্ঞদের সামনে শুধু একটি নতুন সাপ নয়, বরং সেই সময়ের আবহাওয়ার থার্মোমিটারও পেশ করে দিল। টাইটানোবোয়ার এই বিশাল শরীর এক কথায় জ্যান্ত প্রমাণ ছিল যে ৬,০০০ কোটি বছর আগে কলম্বিয়ার এই পরিবেশের তাপমাত্রা আজকের চেয়ে অনেক বেশি ছিল। সেই যুগে পৃথিবীর আবহাওয়া এত গরম ছিল যে সারা বছরের দিনরাত মিলিয়ে সব সময় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতো। যদি গড় তাপমাত্রাই এত বেশি হয় তবে স্বাভাবিকভাবেই আর্দ্রতা বা হিউমিডিটিও চরম পর্যায়ে ছিল, এত বেশি যে হয়তো নিঃশ্বাস নেওয়াও কঠিন মনে হতো। এটি এমন একটি ঢাকা জঙ্গল ছিল যা কখনো ঠান্ডা হতো না। এই ক্রমাগত গরম টাইটানোবোয়াকে সেই শক্তি দিয়েছিল যাতে সে এত বড় হতে পারে। আজকের অ্যামাজন রেইন ফরেস্ট যা আমাদের কাছে বেশ আর্দ্র এবং গরম মনে হয়, হয়তো টাইটানোবোয়ার জন্য খুবই ঠান্ডা লাগতো। যদি সে আজ বেঁচে থাকতো তবে হয়তো এই রেইন ফরেস্টে সে বাঁচতেই পারতো না, কারণ তার এত ভারী শরীর চালানোর জন্য যে শক্তির প্রয়োজন ছিল তা কেবল সেই প্রচণ্ড গরমেই পাওয়া সম্ভব ছিল। এখন স্বাভাবিকভাবেই এত বড় শরীরকে বাঁচিয়ে রাখার জন্য খাবারও ততটাই খেতে হতো। এখানে প্রশ্ন জাগে, টাইটানোবোয়া শিকার করত কিভাবে? এটা কি হলিউড সিনেমার অজগরদের মতো মাটিতে দ্রুত বেগে ভর দিয়ে তার শিকারের পেছনে ছুটত? একদমই না। এত বড় এবং ভারী শরীর নিয়ে মাটিতে শিকার করা তো দূরের কথা, এর মাটিতে চলাচল করাই বেশ কঠিন ছিল। মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি তার ওজনের বিরুদ্ধে কাজ করত, কারণ সাপ যত লম্বা হবে সে মাটির সাথে ততটাই লেপ্টে চলবে। এর মানে হলো ততটাই বেশি ঘর্ষণ বা ফ্রিকশন। গবেষণায় জানা গেছে যে টাইটানোবোয়া খুব অলস ছিল, তাই সে মাটিতে নয় বরং জলের শিকারী ছিল। এটি ঠিক আজকের কুমিরের মতো আচরণ করত। সে তার বেশিরভাগ সময় জলাভূমির জলের নিচে কাটাতো, কারণ জল তার ভারী শরীরকে সাহারা দিত এবং সে জলে ভেসে প্লবতা বা বয়ান্ট ফোর্সের সাহায্যে নিজের ওজন কম অনুভব করত এবং ক্ষিপ্রতা দেখাতে পারত। গভীর জলাভূমিতে সে ওত পেতে লুকিয়ে থাকত, শুধু তার চোখ এবং নাক জলের বাইরে দেখা যেত। সে ছিল একটি অ্যাম্বুশ প্রিডেটর, অর্থাৎ ওত পেতে হামলাকারী শিকারী। সে তার শিকারের পেছনে ছুটত না, বরং দীর্ঘ সময় ধরে ফাঁদ পেতে অপেক্ষা করত। ঘন্টার পর ঘন্টা, হয়তো দিনের পর দিন সে কোনো নড়াচড়া ছাড়াই জলে ওত পেতে থাকতে পারত। তার শরীর জলের রঙের সাথে একদম মিশে যেত বা কেমোফ্ল্যাজ করত, ফলে শিকার তার উপস্থিতির কথা টেরও পেত না। আর যেই কোনো প্রাণী জল পান করার জন্য কিনারায় আসতো, টাইটানোবোয়া বিদ্যুতের গতিতে তার ওপর হামলা করত। বিজ্ঞানীরা বায়োমেকানিক্যাল মডেলের মাধ্যমে অনুমান করেন যে যখন টাইটানোবোয়া তার শিকারকে পেঁচিয়ে ধরত তখন সে প্রায় 400 PSI এর চেয়েও বেশি চাপ প্রয়োগ করত। এই চাপ এত বেশি যে মনে করুন দুটি আফ্রিকান হাতিকে আপনার বুকের ওপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। টাইটানোবোয়া তার শিকারের দম বন্ধ হওয়ার অপেক্ষা করত না, বরং এত চাপে সরাসরি তার হাড়গোড় ভেঙে যেত এবং রক্ত সঞ্চালন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেত, অর্থাৎ চোখের পলকে শিকারের কাজ শেষ। কিন্তু সে আসলে খেত কি? এত বিশাল শরীরকে বাঁচিয়ে রাখার জন্য তার প্রচুর খাবারের প্রয়োজন ছিল। 6 কোটি বছর আগের এই টপিক্যাল জঙ্গলে টাইটানোবোয়ার প্রিয় খাবার ছিল বড় কচ্ছপ এবং প্রাচীন যুগের বিশাল কুমির। হ্যাঁ, সেই যুগে এমন প্রজাতির কচ্ছপও ছিল যাদের আকার 8 ফুটের চেয়েও বড় ছিল। টাইটানোবোয়া এমন কচ্ছপগুলোকে তার চোয়ালে আটকে তাদের শক্ত খোলস চিড়ে ফেলতে পারত। তার দাঁত মাছ ধরার জন্য তৈরি ছিল না, বরং মোটা হাড় চূর্ণ করার জন্য তৈরি ছিল। একইভাবে যে কুমিররা আজ জলাশয়ের আতঙ্কের কারণ, তাদের চেয়েও বড় কুমিররা সেই যুগে টাইটানোবোয়ার খাবার ছিল। এই সব তথ্য থেকে বোঝা যায় যে টাইটানোবোয়া তার যুগে শিকারীদেরও শিকারী এবং অ্যামাজনের অদ্বিতীয় রাজা ছিল। এখন আপনারা ভাবছেন, যখন এটি চওড়ায় একজন সুস্থ মানুষের কোমরের সমান ছিল, তবে সে বড় বড় কচ্ছপ কিভাবে খেত? কারণ আমরা জানি এখনকার দিনেরই বড় কচ্ছপের আকৃতি মানুষের কোমরের প্রায় 4-5 গুণ হয়ে থাকে।
এখানে আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, নতুন প্রজাতির সাপের আবিষ্কারের সবথেকে বড় সমস্যা হলো তাদের স্ক্যাল বা মাথার খুলি খুঁজে পাওয়া। সাপের খুলি খুবই নরম হাড় দিয়ে তৈরি হয়, যা মারা যাওয়ার পর দ্রুত ভেঙে চুরে যায়। টাইটানোবোয়ার আবিষ্কারের প্রথম কয়েক বছর পর্যন্ত বিশেষজ্ঞদের কাছে শুধু মেরুদণ্ডের হাড় ছিল, কিন্তু তারপর 2011 সালে একজন ইন্টার্ন জর্জ মেরিনো বার্নাল সেরেজোনে টাইটানোবোয়ার খুলি খুঁজে পায়। এটি ছিল জীবনে একবারই ঘটার মতো আবিষ্কার। এই খুলি প্রমাণ করে যে তার চোয়াল অ্যানাকন্ডার মতো ডিসলোকেট বা স্থানচ্যুত হতে পারত, যার ফলে সে তার মাথার চেয়েও 3 গুণ বড় জিনিস সহজেই গিলে ফেলতে পারত। তার মস্তিষ্কের আকার খুব ছোট ছিল, কিন্তু তার ইন্দ্রিয় বা সেন্সগুলো খুবই তীক্ষ্ণ ছিল। তার কাছে পিট অর্গানস ছিল, যা অন্য প্রাণীদের শরীরের তাপ অনুভব করতে পারত, ফলে সে অন্ধকারেও শিকার করতে পারত। এটাও মনে রাখতে হবে যে জল টাইটানোবোয়ার জন্য শুধু শিকারের মাধ্যম ছিল না, বরং তার জীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। এত বড় শরীর যদি পুরোপুরি ডাঙায় থাকতো, তবে নিজের ওজনেই দেবে যেত এবং তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ফেটে যেত। জল তাকে সাহারা দিত যাতে সে তার বোঝা হালকা করতে পারে। অর্থাৎ টাইটানোবোয়ার জীবন ছিল একটি নিখুঁত ভারসাম্যে। গরম তাকে শক্তি দিত এবং জল তার ওজন কম রাখত। এটি প্রকৃতির এমন এক বিষয় ছিল যা তার পরিবেশের জন্য একদম নিখুঁত ছিল। কিন্তু এখানে প্রশ্ন জাগে, যদি সে এতই নিখুঁত ছিল এবং তার কোনো শিকারী শত্রুই ছিল না, তবে জঙ্গলের এই রাজারা শেষ হলো কিভাবে? আজকের যুগে আমরা তাদের দেখতে পাই না কেন? এর উত্তর খুবই সাধারণ কিন্তু বেশ দুঃখজনক। পৃথিবী সময়ের সাথে বদলে যায়, কিন্তু টাইটানোবোয়া নিজেকে সেইভাবে বদলাতে পারেনি। প্যালিওসিন যুগের পর পৃথিবীর আবহাওয়া ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। আমাদের মানুষের জন্য কয়েক ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করা সাধারণ ব্যাপার, কিন্তু একটি শীতল রঙের অজগরের জন্য এটি ছিল মৃত্যুর বার্তা। যেমনটা আপনারা আগেই জেনেছেন, টাইটানোবোয়ার মেটাবলিজম পরিবেশের গরমের ওপর নির্ভর করত। ফলে যখন পৃথিবীর ঠান্ডা বাড়তে শুরু করলো, তখন তার মেটাবলিজম ধীর হয়ে গেল। এই কারণেই টাইটানোবোয়ার খাবার হজম করার প্রক্রিয়া অনেক দীর্ঘ হয়ে গেল এবং তার শক্তি কমতে থাকলো। ফলে সে আর আগের মতো চঞ্চল ছিল না এবং সহজেই শিকার করতে পারত না। শুধু তাপমাত্রা কমাই নয়, বরং সময়ের সাথে সাথে এখানকার পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রই বদলে গেল। রেইন ফরেস্টের যেই জলাভূমি এলাকাগুলো টাইটানোবোয়ার থাকার জন্য উপযুক্ত ছিল, সেগুলো ধীরে ধীরে শুকাতে শুরু করলো এবং জলাভূমি কমে যেতে লাগলো। আর এই সব কিছুর সাথে সাথে কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল স্তন্যপ্রায়ী প্রাণীরা, মানে ম্যামালস। পৃথিবীতে স্তন্যপ্রায়ী প্রাণীর সংখ্যা বাড়তে শুরু করলো, ফলে যে শিকার টাইটানোবোয়ার ছিল তা এখন অন্য প্রাণীদের মধ্যে ভাগ হয়ে গেল। দেখতে দেখতে সব কিছু পৃথিবীর সব থেকে বড় অজগরের জন্য কম পড়তে শুরু করলো। না জলাভূমি রইল, না গরম আবহাওয়া, না শিকার। মাত্র কয়েক ডিগ্রি ঠান্ডা আবহাওয়া পৃথিবীর সব থেকে বড় সাপকে ইতিহাসের অংশ বানিয়ে দিল।